নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার আজকাল পরশু অনুষ্ঠান। দেখুন, আজকাল পরশু অনুষ্ঠান হচ্ছে জ্যোতিষ অনুষ্ঠান, জ্যোতিষ শাস্ত্রের অনুষ্ঠান। জ্যোতিষ শাস্ত্রের প্রয়োজন কোথায় আমাদের জীবনের? আমাদের জীবনের শুরু থেকে শেষ সমস্ত ক্ষেত্রে কিন্তু জ্যোতিষীয় বিচার, জ্যোতিষীয় প্রয়োজন রয়েছে। এবার আমরা যারা আস্তিক তারা বিশ্বাস করি, যারা নাস্তিক তারা করেন না, কিন্তু যারা করেন না তারাও কিন্তু জীবনের কোনো না কোনো সময় সময়টাকে গুরুত্ব দিয়েছেন। এই সময়টাকে গুরুত্ব দেওয়াই হচ্ছে জ্যোতিষশাস্ত্রের মূল জায়গা। এবং আমাদের সঙ্গে আজকে যিনি রয়েছেন তিনি হচ্ছেন জ্যোতিষী সন্দীপ শাস্ত্রী। তার সম্পর্কে নতুন করে আমার মনে হয় কিছু বলার নেই। সন্দীপ একদম একটা প্রজন্মের মানুষ হয়েও সনাতন জ্যোতিষ এবং কৃষ্ণ পদ্ধতি দুটোকে নিয়েও কাজ করে এবং বহু মানুষ ওর কাছে এসে উপকৃত। সন্দীপ মানেই একেবারে জ্যোতিষের আধুনিক ভার্সন। অনেক অনেক স্বাগত তোমাকে। অনেক ধন্যবাদ তোমাকে। প্রথমে জানাবো সকল গুরুজন সিদ্ধার্থ শ্রী গণেশকে প্রণাম। এবার যেটা বলবো যে দেখো, জ্যোতিষশাস্ত্রের প্রয়োগ তো আমাদের জীবনে সর্বক্ষেত্রে রয়েছে। আমরা আস্তিক মানুষরা বিশ্বাস করি সমস্ত ক্ষেত্রে জ্যোতিষীয় প্রয়োগ। আমার ভালো হওয়াটাও জ্যোতিষীয় বিশ্লেষণ, আমার না ভালো হওয়াটাও, না ভালো থাকাটাও জ্যোতিষীয় বিশ্লেষণ। কোনো না কোনো কারণে আমি ভালো নেই, কোনো কারণে আমি ভালো আছি। বিষয়টা হচ্ছে যে জীবনটাকে গড়ে তোলার ক্ষেত্রে এডুকেশনের একটা বড় ভূমিকা রয়েছে। কিন্তু এডুকেশন আমরা যেটা দেখেছি বা আমাদের 10 বছর আগে যে এডুকেশন সিস্টেম ছিল, জেনারেল এডুকেশন, আমার বাবারা গল্প করতেন, আমার আজ থেকে 50 বছর আগের কথা বলছি, যে বিএ পাস করলেই পাড়ার কাকা জ্যাঠারা বলতেন, ও বিএ পাস করেছিস, চল রেলে চাকরি কর, চল ব্যাংকে চাকরি কর। একদম। এখন কিন্তু ব্যাপারটা তো ইজি নয়, বরঞ্চ এখন যত দিন গেছে তত প্রফেশনাল কোর্স আমরা পাচ্ছি, যেটা হয়তো আমরা পাইনি, আমাদের ছেলেরা পেয়েছে, আমাদের ছেলেরা পাবে না, আরো পরের জেনারেশন পাবে। তো আমার তোমার কাছে যেটা প্রশ্ন, যে স্কিল এডুকেশন যেটা, এটা কার হবে কার হবে না, সেটাও তো জ্যোতিষীয় বিচার। কোন সময় জ্যোতিষের ভূমিকা রয়েছে এক্ষেত্রে? একদম খুব ভালো একটা প্রশ্ন এবং সব থেকে ইম্পর্টেন্ট একটা জায়গা যেটা, সেটা হচ্ছে আমাদের জীবনের মূল চাহিদা কি? খাদ্য, বস্ত্র আর বাসস্থান, তাই না? আর এই খাদ্য, বস্ত্র, বাসস্থানের ওপরে যদি শিক্ষাটাকে জীবনের ভিত্তি হিসেবে ধরি আমরা, তাহলে অটোমেটিক্যালি এই তিনটে আমাদের কাছে চলে আসবে এখনকার সময় অনুযায়ী। কারণ শিক্ষা ছাড়া কিন্তু আমরা কোনো মতেই এগোতে পারবো না। একটা সময় আমি খুব ভালো কবিতা বলতে পারি, তো আমি বলছি তোমাকে এটা, আমি একদম যে সময়টাতে ধরো দূরদর্শন শুরু হলো, তুমি খুব ভালো, তোমার ভয়েস অফ টোন, তুমি কথা বলতে পারো ভালো, তুমি যদি একটু দক্ষতা হও সেই ক্ষেত্রে তোমাকে অ্যাজ এ অ্যাঙ্কার নিয়ে নেবে। কিন্তু এখন কি কোনো চ্যানেল নেবে না, এখন তোমার ডিগ্রিটা আগে দেখবে। ঠিক সেই রকমই প্রত্যেকটা ক্ষেত্রে তুমি একজন টেকনিক্যাল ছেলে বা মেয়ে হয়ে তুমি ম্যানেজমেন্টে গিয়ে তুমি হোঁচট খাবে, তুমি কমার্সের স্টুডেন্ট হয়ে আইটি সেক্টর জয়েন করলে হোঁচট খাবে, তোমাকে এমবিএ তখন করতেই হবে। ঠিক এই জায়গাটা বাবা মা কোন জায়গায় গিয়ে কনফিউজড হয়, ঠিক ক্লাস 6, 7, 8 থেকেই। এবং এই সময় থেকে বাবা মাকে সতর্ক হওয়া দরকার। জ্যোতিষের ভূমিকা কোন জায়গায়, আপনার অর্থটা আপনি ঠিক জায়গায় খরচ করছেন, আপনার কাছে প্রচুর টাকা রয়েছে, তুমি একটা সময়ের পর, তুমি যেটা বললে আমার ক্ষেত্রেও এটা হয়েছে, আমি তোমার থেকে ধরো জুনিয়র, কিন্তু আমি যখন মাধ্যমিক দেওয়ার পর আমার বাবা মারা কিন্তু অ্যাডভাইস করেনি আর্টস নিবি না, সায়েন্স নিবি না, কমার্স নিবি। আমাদের টিচাররা যেরকম বলেছেন আমরা সেরকম ভাবে গেছি। কিন্তু এখন আর্টস, কমার্স, সায়েন্স যেটাই নাও, তোমাকে সাবজেক্টটাও চুজ করতে হবে। এক্স্যাক্টলি, কোন সাবজেক্ট নিয়ে? একদমই তাই। তুমি দেখো, কমার্স নিয়ে পড়ার পর আগে একটাই লাইন ছিল অ্যাকাউন্টেন্সি অনার্স, কিন্তু এখন তুমি বিসিএ করে নাও, তুমি সিএস এর জন্য কোচিং নিতে পারো। সায়েন্স নিয়ে পড়ার পর তোমাকে জানতে হবে কি ধরনের সায়েন্স আমার রয়েছে, কম্পিউটার সায়েন্স রয়েছে, টেকনিক্যাল কোনো সাবজেক্ট নিয়ে যাব, জেনারেল কোনো সাবজেক্টের উপর আমি রিসার্চ করব, মেডিকেল যাব না মেডিকেল ওরিয়েন্টেড। মেডিকেল গেলে তো পিওর এমবিবিএস, কিন্তু ওরিয়েন্টেড যদি হয় তাহলে বিপিডি আছে, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, অনেকগুলো, বিএসসি নার্সিং রয়েছে। মাইক্রোবায়োলজির উপরে তুমি যদি একটা রিসার্চ করো, একটা ছেলে করছে, আমারই এক ক্লায়েন্ট মাইক্রোবায়োলজির উপরে, সে ভাইরাস নিয়ে রিসার্চ করছে, সে গিয়ে কিন্তু ডক্টরেট হয়ে যাচ্ছে এবং পরবর্তীকালে সে সায়েন্টিস্ট তৈরি হচ্ছে। এটাও তো চার্ট বলবে। এই বিচারটা একজন ডাক্তারের ছেলে যে সবসময় ডাক্তার হবে তা কিন্তু নয়। কারণ আমি আগের দিনই উদাহরণ দিয়েছিলাম, উত্তম কুমারের ছেলেকে অর্ধেকজন আমরা চিনিই না। কেন চিনি না? কারণ তার লাকে ছিল না উত্তম কুমার হওয়া। ঠিক সেই রকমই আপনার ভাগ্য কি বলবে, আপনার সন্তান কোন দিকে যাবে, কোন স্ট্রিম নেবে, কোন গুরুত্বপূর্ণ কথা বলেছো যে আপনার টাকাটা, আপনার অনেক টাকা রয়েছে, আপনার টাকাটা আপনি কোন খাতে খরচা করছেন, সেই খাতটা কি অ্যাপ্রোপ্রিয়েট আমার সন্তানের জন্য, এটা ভীষণ জানা দরকার। আমি ছেলেকে সায়েন্স নিয়ে দেওয়ালাম, প্রচুর টিচার দিয়ে দিলাম, বাট ওর লাক নেই সায়েন্স নিয়ে এগোনোর, মেবি ও হয়তো অনেক বেশি ভালো করতে পারতো কমার্স নিয়ে পড়লে, ও আলটিমেটলি হোঁচট খেলো, আমার টাকা গেল, আমার বিশ্বাস গেল, আমার ভরসা গেল, সম্মানও গেল। কারণ তুমি তো পাশের বাড়িকে দেখে দিয়েছো। একটা কম্পিটিশন চলে বাবা মার মধ্যে, সেটা হচ্ছে আমার কাছে টাকা আছে, আমি প্রাইভেট কলেজ থেকে ডাক্তারি পড়িয়ে নেব।
আপনার ছেলে কি আদৌ ডাক্তার হতে পারলো? ও কি একটা মানুষের যোগ্যতা অর্জন করতে পারলো, না একটা মানুষের প্রাণ বাঁচাতে পারলো? কারণ ডাক্তারিতে তো শেখেই নি, ও তো বাবা মার টাকায় ফুর্তি করতে গেছে। ঠিক সেই জায়গাটা জ্যোতিষ আপনাকে অ্যালার্ট করবে। সন্তান ক্লাস 6, 7, 8 থেকে দেখবেন ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছে, কারোর সাথে মিশতে পারছে না, ঘরে বন্দি থাকতে ইচ্ছে করছে, কেউ নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, কেউ অ্যাডিক্টেড। আমি বলছি আপনার সন্তানের উচ্চশিক্ষা কম্পিউটার নিয়ে রয়েছে, ফট করে মাটি বলবে প্রচণ্ড মোবাইল ঘাঁটতে ভালোবাসে, আমার মনেই হচ্ছিল কম্পিউটার নিয়ে পড়বে। মোবাইল ঘাঁটা আর কম্পিউটার নিয়ে পড়াশোনার মধ্যে পার্থক্য রয়েছে। ঠিক এই জায়গাটা বাবা মাকে সচেতন হতে হবে। আর পশ্চিমবঙ্গের বাবা মাকে বলবো আরও বেশি স্মার্ট হতে, কারণ আপনারা এই জিনিসটা খুব সচলে আপনারা বলতে পারেন যে আমার ছেলে খুব ভালো মোবাইল ঘাঁটতে ভালোবাসে। কেন এই জিনিসটা বলেন না যে আমার ছেলে খুব ভালো অভিনয় জানে, আমার ছেলে খুব ভালো গান করে, আমি ওটা নিয়ে ওকে উচ্চশিক্ষা করাতে পারি? আপনি মুম্বাইতে যান, আপনি ব্যাঙ্গালোরে যান, সন্তানকে আটকায় না, তোমার যেটা ভালো লাগে আমি সেটা নিয়ে উচ্চশিক্ষা তোমাকে করাবো। ঠিক সেই জায়গাটা চিন্তা ভাবনাটা চেঞ্জ করুন, দেখবেন সন্তান একাডেমিক ক্যারিয়ার পাবে। আচ্ছা, একটা টেলিফোন নিয়ে নিই। একদম একদম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি শুভদীপ চক্রবর্তী বলছি কলকাতা থেকে। কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্বন্ধেই জানতে চাই। দেখেন অনুষ্ঠান? হ্যাঁ, আমি লাইভ অনুষ্ঠানটা দেখছিলাম। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ। আমার ডেট অফ বার্থ হচ্ছে 15/1/1987। 15ই জানুয়ারি। হ্যাঁ, রাত 10:24 PM কলকাতায় জন্ম হয়েছে। 1987 রাত 10:24 হ্যাঁ, কলকাতা। আচ্ছা, আপনি এখন কোথা থেকে ফোন করছেন? আমি এখন কলকাতাতে মানে মধ্যমগ্রামে আছি। হ্যাঁ, সেটাই বলুন। বৃহস্পতিবার ছিল জন্মবার, তাই তো? হ্যাঁ। কন্যা লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, দেবগণ আপনার জানা ছিল? না। বেশ, চারটা দেখি। হ্যাঁ, লগ্নের সপ্তম স্থানে মঙ্গল এবং রাহু একত্রে বসে রয়েছে, এটাকে অঙ্গারক দোষ বলা হচ্ছে এবং মাঙ্গলিক দোষ বলা হচ্ছে। পাশাপাশি যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার চন্দ্রভঙ্গ একটি কালসর্প দোষ রয়েছে। এই চন্দ্রভঙ্গ কালসর্প দোষ এবং তার সাথে আপনার এই অঙ্গারক দোষ এবং মাঙ্গলিক দোষ, এটা আপনার ক্যারিয়ারের ওপরে একটা প্রভাব ফেলবে। প্রথমত উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটা বাধা রয়েছে, এবং যেভাবে আপনি স্থায়িত্ব চাইবেন ক্যারিয়ারের দিক থেকে, সেই স্থায়িত্বটা কিন্তু দেবে না। পরবর্তীকালে বিয়ে বা বিবাহিত লাইফ নিয়েও সমস্যা আসবে। একটু শেয়ার করুন আপনি। এক্ষেত্রে আমার কি করণীয়? মানে আমার না, আপনি কি পড়াশোনা করেছেন, কতদূর পড়াশোনা করেছেন শুনবো আগে। বিএ কমপ্লিট করেছি। বিএ মানে আপনার একদমই নর্মাল পড়াশোনা যেটা বলা হয়, বেসিক এডুকেশন, উচ্চশিক্ষা হলো না? কারণ জ্যোতিষ মতে উচ্চশিক্ষা মানে আফটার গ্র্যাজুয়েশন, তার মানে বাধা গেল। চাকরি করেন? চাকরি করি, কিন্তু মানে স্যাটিসফ্যাকশন একটা ভালো পজিশনে না। একদমই আমি বললাম বেটার জবের জায়গায় সমস্যা রয়েছে। আর আরেকটা হচ্ছে বিয়ে হয়েছে কি? না, এখনো বিয়ে হয়নি। 87 ইনবর্ন। 87 কেন বিয়ে হয়নি, মানে বিয়ে কেন করেননি? বিয়ে করিনি কারণ সম্বন্ধ নাকি ঠিকানা কোনো কেটে গেছে। তাহলে আপনাকে এখন রিলেশনশিপ যেগুলো ছিল সেগুলো বিয়ে প্রপারলি যারা পৌঁছায়নি। হ্যাঁ। আচ্ছা, তার মানে আপনার জব নিয়েও আপনি স্যাটিসফাইড নন, আপনি সম্পর্ক নিয়েও স্যাটিসফাইড নন? না। ওয়ারেস আপনার 87 ইনবর্ন, আপনার বয়সটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, মানে আর 38 বছর বয়স হয়ে গেছে, অলমোস্ট 38। হ্যাঁ। এবারে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত আপনাকে ইমিডিয়েটলি কালসর্পদোষের প্রতিকার করতে হবে। দেখুন, দুটো জায়গা আপনার এখন, মানে বয়স বাড়লে বলা হয় না যে সুযোগ কমে যায়, আপনার এতটা বয়স হয়ে যাওয়াতে আপনি স্থায়িত্ব পাননি কর্মের দিক থেকে, আপনি লড়ছেন অনেক দিন ধরে, আপনার বিয়ে হলো না, আপনি চেষ্টা করেছেন, নিজের সম্বন্ধ মানে রিলেশনে গেছেন, প্রেম করেছেন, সেটা ম্যাচিওর করেনি, আপনার বাবা বা মা বা গার্জিয়ান আপনার অনেক দিন ধরে খোঁজাখুঁজি করছে, সেখানে ম্যাচুরিটি এলো না। কারণটা কি? কারণটা হচ্ছে মাঙ্গলিক দোষ। আবার যদি বিয়ে হয়ে গিয়ে থাকতো তাহলে বিবাহিত লাইফ নিয়ে সমস্যা হতো। পাশাপাশি আপনি ইমিডিয়েটলি যেটা করান, কালসর্প দোষ এবং মাঙ্গলিক দোষের খণ্ডন করান, কারণ সময় খুব কম আপনার হাতে। আমি 6 মাস সময় দিতে পারবো। 6 মাস সময় কেন বললাম? এই উইদিন 6 মান্থ আপনার একটা বেটার জব পাওয়া এবং তার সাথে একটা বিয়ের সম্বন্ধ আসার যোগাযোগ কিন্তু রয়েছে। কিন্তু জুন 2026 যদি পেরিয়ে যায় তাহলে কিন্তু আমার ক্ষেত্রে আর কিছু করার থাকবে না। আচ্ছা, একটা কথা আমি জিজ্ঞাসা করবো শুভদীপ আপনাকে, আপনি অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করেন? সরি, দেখুন, বিশ্বাস করি বলেই তো ফোন করলাম। মানে বিশ্বাসটা করেছেন এখন, যখন দেখছেন যে সম্পর্ক কেটে যাচ্ছে, জবে স্যাটিসফাইড হচ্ছেন না, আগে কিন্তু করেননি? মানে আজ থেকে 10 বছর আগে যখন আপনার 28 বছর বয়স ছিল
তখন যদি আপনি অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করতেন, কারণ এই অনুষ্ঠানটার বয়স অনেকটাই, একদম 2012 থেকে। হ্যাঁ, তো তখন যদি আপনি বিশ্বাস করতেন তাহলে কিন্তু আজকে আপনি স্যাটিসফাইড হয়ে যেতেন, ক্যারিয়ারও হতেন, সম্পর্কেও হতেন। বিশ্বাস করলেন কিন্তু অনেকটা সময় নষ্ট করে ফেললেন। মানে বলেন না যে দের আয়া দুরুস্ত আয়, তাহলেও মানে বেটার লেট দ্যান নেভার। আরেকটা জিনিস কি হয় দিদি জানো তো, এটা খুব ভালো একটা উদাহরণ, আপনি শুনতে থাকুন শুভদীপ, ধন্যবাদ। ব্যাপারটা হচ্ছে কি, দেখো এই অনেক বাবা মা দেখছে যে আমার সন্তান না ক্লাস 1 থেকে ফার্স্ট হয়ে আসছে, ফার্স্ট একদম ক্লাস 10 পর্যন্ত। ক্লাস 10এও খুব ভালো রেজাল্ট করলো, এবং ভালো রেজাল্ট মানে বাবা মা আমি তোকে সায়েন্স দেবো, সায়েন্স দিয়েও দিল, পড়লো, তুমি যে উদাহরণটা দিচ্ছিলে। দেখা গেল যে ক্লাস 12-এ গিয়ে ও কোনো রকমের ড্রপ করলো, রেজাল্টটা ড্রপ করলো, আমি ফেল করলো বলছি না, মনের মতো হলো না। যে ছেলেটি প্রায় 95%-এর ছেলে, সেই ছেলেটি গিয়ে 70% পেল। ওটা ওর কাছে ফেল করার মতো। বোর্ড হতে পারে, সিবিএসসি হতে পারে, বেঙ্গল বোর্ড হতে পারে, ওটা ওর কাছে ফেল করার মতো, অবশ্যই ফেল করা। এইবারে তখন গিয়ে বাবা মা ভাবছে না একবার অ্যাস্ট্রোলজারকে দেখানো দরকার। আমি গিয়ে এই কারণে বলছি, হোঁচটটা খাবার আগে দেখান। আপনার ছেলে অবশ্যই ভালো ছেলে, যে ছেলেটি ক্লাস 1 থেকে 10 ফার্স্ট হচ্ছে, সেই ছেলেটি টুকলি করে ফার্স্ট হতে পারে না। সেই ছেলেটির কিন্তু বুদ্ধি আছে, মেধা আছে। আমি একটা প্রশ্ন করব, এই ছকটা খোলা আছে, ছকটা তোমার কাছে? একদম। তুমি বললে যে এটা আপনার নরমাল এডুকেশন, হায়ার স্টাডিজ হয়নি। একদমই তাই। এই ছকে কি হায়ার স্টাডিজ হওয়ার কোনো যোগ ছিল না? না, এই ছকে যদি আমি রেমেডিও করতাম তাহলে হায়ার স্টাডির যোগ ছিল না, কিন্তু ছেলেটি ভীষণ বুদ্ধিমান। এই যে স্কিল এডুকেশন আমরা আজকে আলোচনা করছি, সেটা কি ওনার চকে ছিল? স্কিল এডুকেশনও করতে পারতো, কিন্তু সেটা ডিপ্লোমা রিলেটেড, হায়ার হতো না। এই যে অ্যানালিসিসটা, এটাই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। একদম। এবং তুমি যেটা এবং বললে সঠিক জায়গায়, তুমি যেটা বললে, ও যদি 10 বছর আগে 28 বছরে করতো, তাহলে 33 বছরে ও গিয়ে 32 বছর 33 বছরে বিয়েটা করতে পারতো, 28 থেকে 32 বছর নিজেকে দাঁড় করাতে পারতো আফটার টেকিং রেমেডি। ও তো এখন 38 বছর বয়সে তুমি কি করাবে ওকে? আর কোনটা করাবে? একদমই তাই, কারণ জবের দিকে যাবে আমার না, কাছে আসবে দুটোর জন্য। এবারে ধরো আমি বিয়েটা করিয়ে দিলাম, কিন্তু জব সিকিউরিটি নেই, বা যে ধরনের ও স্যালারি হোল্ড করছে সেই স্যালারি দিয়েও সংসার চালাতে পারবে না। একটা সন্তান মানুষ হলে, আজকে কি আমি সন্তানকে একটা সরকারি স্কুলে দেওয়ার মতন মানসিকতা রাখবো? নিশ্চয়ই রাখবো না। কেন দেবো না? নিশ্চয়ই দেবো। সরকারি স্কুলে খুব ভালো পড়াশোনা হচ্ছে, তো আমার সবসময় থটস থাকবে যে আমি যেগুলো পাইনি আমার সন্তান যেন সেটা পায়। তার জন্য আমি যদি একটা স্কুলে দিই, সেই স্কুলের অ্যাডমিশনই তো 70,000 টাকা, কি করে দেবো আমি? এটা কিন্তু একদম প্রাইমারি, মানে একদম যেগুলো নার্সারি বলা হয়, প্রি নার্সারি, সেই ক্লাসের কথা বললাম। একটা স্ট্যান্ডার্ড স্কুলে যদি দেওয়া হয়, তাহলে এখনকার সময় অনুযায়ী আমাকে ক্যালকুলেশন করে নিয়ে বিয়ে করতে হবে। যে আজকে আমি বিয়ে করব, আমি একটা ছেলেকে সেদিন বোঝাচ্ছিলাম, ভাই তুমি যদি এই বছর বিয়ে করছো, এখন থেকে নিয়ে 10 বছর তুমি চিন্তা রাখো যে 10 বছর তোমাকে একটা অ্যাসেট তৈরি করতে হবে, 10 বছর পর আর তুমি পারবে না। কারণ এবছর বিয়ে করছো, 2 বছর পর সন্তান, এবং সন্তানের যখন 8 বছর হবে সেটা তুমি চালিয়ে নিতে পারবে। আফটার 8 ইয়ার্স সন্তান যখন ক্লাস 3 বা 4-এ চলে গেল বা 5-এ চলে গেল, তখন গিয়ে কিন্তু তোমাকে তার এডুকেশনের ওপর তাকে ব্যয় করতে হবে, এবং তখন গিয়ে তুমি আর অ্যাসেট করতে পারছো না। এই যে ক্যালকুলেশন মোটিভটা, ক্যালকুলেশনের চিন্তা ভাবনাটা, এইটা আমাদেরকে আনতে হবে, কারণ আমাদের জীবনটা কিন্তু পুরোটাই অঙ্ক। আমি বারবার প্রত্যেকটা এপিসোডে বলি, একটা সময় গিয়ে আমরা ইঁদুরের আগে দৌড়াতাম, মানে ইঁদুরকে আমরা এখন ফেল করে দিয়েছি। ইঁদুর দৌড়াতাম, এখন ইঁদুর ফেল হয়ে গেছে আমাদের কাছে, আমরা এতটাই দৌড়াচ্ছি। একদম। একটা টেলিফোন নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি বেহালা ছকের বাজার থেকে স্বাতী ব্যানার্জি বলছিলাম। কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে। আচ্ছা, স্বাতী ব্যানার্জি, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 11/6/1984। সময় হচ্ছে দুপুর 1:18, মানে 1:18 PM। দুপুর মানে পিএমটা আমাদের জানা। স্থান কোথায়? কলকাতা? না স্যার, হচ্ছে এটা সিউড়ি, বীরভূম। আর এখন শখের বাজার থেকে? হ্যাঁ, এখন মানে বিবাহের সূত্রে তুমি কি শখের বাজার? না, আসলে আমার মা বাবার আর কি কর্মসূত্রে তখন ওখানে ছিলেন। সোমবার ছিল জন্মবার, তাই তো? হ্যাঁ। কন্যা লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র, রাক্ষসগণ বা দেবাড়িগণ। বক্রী অবস্থায় মঙ্গল, বৃহস্পতি, শনি। বাবা কোন কর্মের সঙ্গে যুক্ত ছিলেন যে তোমরা সিউড়িতে ছিলে? বাবা ব্যাংকে ছিলেন। আচ্ছা। ব্যাপারটা হচ্ছে, শোনো, তোমার ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো সমস্যা রয়েছে, ঠিক আগের ছকটার সাথে অনেকগুলো তোমার মিল রয়েছে, কিন্তু অবস্থা হচ্ছে যে আগের ছকটার সাথে তোমার মিল থাকলেও তোমার বয়সটা তার থেকেও বেশি, মানে তোমার সুযোগটা কিন্তু আরো কম। কেন বললাম কথাটা?
তোমার দ্বিতীয় স্থানে মঙ্গল, শনি, চন্দ্র একসাথে বসে রয়েছে। এই মঙ্গল শনিটাকে বীজযোগ বলি। মঙ্গল একটা এমন গ্রহ যে গ্রহটা আমাদের বিয়ে দেয়, মাঙ্গলিক অনুষ্ঠান দেয় আমার পরিবারের মধ্যে। তার মানে বিয়েতে তোমার চরম বাধা, বিয়ে হয়ে গেলে কিন্তু বিয়ে টিকতে দেবে না, কারণ এটা ম্যাচিওর ম্যারেজ লাইফ দেখাচ্ছে। 2 নম্বর, তোমার একটা বৃহস্পতি ভঙ্গ কালসর্প দোষ রয়েছে, তোমার উচ্চ শিক্ষা রয়েছে, তুমি অ্যাকাউন্টস নিয়ে, ম্যানেজমেন্ট নিয়ে বা কম্পিউটার রিলেটেড কোনো হায়ার এডুকেশন করতে পারো, কিন্তু তোমার সঠিকভাবে স্থায়িত্ব দেবে না চাকরিতে। দশম স্থানে রবি, বুধ, শুক্র, রাহু যুক্ত হয়ে থাকার জন্য রাহু কি করে, স্থায়িত্ব দেয় না। 2 নম্বর মানে চেঞ্জিং জব, একটা জব করছো ছাড়তে হচ্ছে, আবার একটা জব করছো, এরকম ধরনের। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে বিয়েতে চরম বাধা, বিবাহিত লাইফ নিয়ে সমস্যা। শেয়ার করো একটু আমাকে। প্রশ্ন, আমার একবার ম্যারেজ হয়েছিল, আমার ডিভোর্স হয়ে গেছে। বেশ, আমি বললাম ইম্যাচিওর ম্যারেজ লাইফ। 84 ইনবর্ন মানে অলরেডি 41 এজ। একদম একদম। একটা বিয়ে হয়েছিল, বিয়েটা টেকেনি, এবং সেটা সন্দীপ বারবারই বলেন বিয়ে হলেও বিয়েটা টিকবে না, ইম্যাচিওর ম্যারেজ লাইফ আমি শব্দটা ইউজ করলাম। হ্যাঁ, আর চাকরি করছো, পড়াশোনা? পড়াশোনা আমি হোটেল ম্যানেজমেন্ট করেছি। বাহ। চাকরি করছো না? না, এখন করছি না। কেন? আগে করছিল তার মানে? করেছি, তারপর বিয়ে নিয়ে ওই ডিভোর্স এইসব নিয়ে ঝামেলা নিয়ে তখন থেকে আর করছি না। ডিভোর্সে কি কেস হয়েছিল? হ্যাঁ স্যার বলুন। ডিভোর্সে কি কোনো কেস হয়েছিল, কেস চলছিল? না, কেস হয়নি, আমরা প্রথমে মানে ওরা রাজি ছিল না, তারপর মিউচুয়াল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো তুমি এখন চাকরি ছেড়েছো, মানে চাকরি করছো না কতদিন ধরে? আমি 23 থেকে করছি না। বাস। তুমি এমবিএ পাস আউট কোন ইয়ার? আমি পাস আউট হয়েছি আপনার মানে আমি হোটেল ম্যানেজমেন্টটা পরে করেছি, তো আমি 2000 আপনার বলছি 18 পাস আউট। আচ্ছা, হোটেল ম্যানেজমেন্ট তুমি করেছো, মাস্টার্স করোনি তাই তো? না না না, তুমি ইমিডিয়েট মাস্টার্স করো, না হলে কিন্তু ক্যারিয়ারে উন্নতি পাবে না। কেন পাবে না আমি তোমাকে বলছি। তুমি 2023 থেকে চাকরি নেই, তার আগে তুমি ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট করেছো। আফটার কোভিড আমাদের এডুকেশনের পুরো সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে, এখন অনেক আপগ্রেডেশন কোর্স এসছে। এখন ধরো যারা ধরো একটা সময় আমরা শুনতাম যে কেউ হয়তো তোমার এই ডিজিটাল যারা পড়াশোনা করছে, বা তোমার ধরো আমাদের বিভিন্ন ধরনের টেকনিক্যাল কোর্সগুলোর মধ্যে, এখন কম্পিউটার রিলেটেড কোর্সের মধ্যে বা ডিটিপি কোর্সের মধ্যে বা এই ফ্যাশন ডিজাইনিং এর কোর্সের মধ্যে এখন কি হলো, এখন আবার এআই একটা সংস্থা যুক্ত হয়ে গেল, সাবজেক্ট যুক্ত হয়ে গেল, ফলে কি হচ্ছে আরো আপডেটেড একটা ভার্সন চলে এলো। তো সেই রকমই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপগ্রেডেশন চলে এসছে। তোমার সময় এমবিএ কমপ্লিট করা, তোমার চাকরি ছাড়ার মাঝখানে যে গ্যাপটা, সেই গ্যাপের মধ্যে যে আপগ্রেডেশন এসছে, তোমাকে কিন্তু এখন অ্যাজ আ ফ্রেশার্স জয়েন করতে হবে এই 8 থেকে 10,000 টাকার মাইনেতে। ফলে কি হচ্ছে, তুমি এমবিএটা যদি করে নাও, তাহলে এমবিএ এর থ্রু তুমি নিজেকে আপ টু ডেট করতে পারবে। তুমি কেন এই কথাগুলো বলছো, আমি একটু প্রশ্ন করি তোমাকে সন্দীপ, ওকে লাইনে রেখে। হতে পারে যে ও চাকরির জন্য ফোন করেনি। তুমি কিসের জন্য ফোন করেছো? সত্যি তো তাই। কারণ আমি অ্যাকচুয়ালি কি মনে হয় আমার, জানো তো, আমার মনে হলো তুমি না, আমার মনে হলো তুমি ওর ছকটাকে রিড করে যে দিকটা ওর হবে তুমি সেই দিকটাই বলছো। একদমই তাই, একদমই তাই। আমার মনে হলো যে বিয়ের জায়গাটা ওর সেভাবে হবে না। একদমই না। খুব ভালো প্রশ্ন করেছো, এই জন্য বলা হয় অভিজ্ঞতা অ্যাঙ্কারের সাথে বসাটারই একটা আলাদা নলেজ রয়েছে। না, আমি দেখছি, আমি তো বুঝতে পারছি তুমি ওর চকটা রিড করছো। একদমই একদমই। কেন ফোন করেছো তুমি? হ্যাঁ ম্যাম, আমি করেছি হচ্ছে আমার সেকেন্ড ম্যারেজের আর কোনো সম্ভাবনা আছে কিনা ওইটাই জানার জন্য। একদম একদম, মানে আজকে কি হয়েছিল জানো তো, চেয়ারটা ট্রান্সফার করতে হতো। না তার জন্য না, তুমি ভীষণ ভাবে মানে তুমি বলছো তো, আমি তো বুঝতে পারছি যে তুমি ছক রিড করছো যে কোন দিকটা ওর এগোলে ও সাকসেস পাবে লাইফে। একটা জিনিস দিয়ে তুমি ওকে জিজ্ঞেস করো, কি আমার কথাগুলো নিলো, আমার অ্যাডভাইস গুলো নিলো, যেটা আমি বললাম তোমাকে, যেটা একদম নিয়েছো, মানে তোমার নিয়েছি। আপনাকে আমি ফলো করি অনেকদিন থেকে, অনুষ্ঠানে আমি ট্রাই করছি, কিন্তু ফোন মানে পাচ্ছি না। দেখো, আমি তোমাকে ছোট বোন হিসেবে, তুমি আমার ছোট বোন হিসেবে, একটা দাদা হিসেবে আমি তোমাকে একটা কথা বলছি। হ্যাঁ স্যার বলুন। বিয়েটা তোমার লাইফে ভালো নেই, মানে আমাদের না জীবনে অনেক শখ থাকে। যেমন ধরো আমার কাছে বর্তমান এখন 3টে গাড়ি আছে, আর আমি 2014 থেকে নিজের গাড়িতে চড়ছি, কিন্তু আমি এখনো না ড্রাইভিংটা পারলাম না। আমি কথাটা কেন বললাম, আমি শিখতে গেছি কিন্তু আমি ভয় পাই। তো আমি তোমাকে বললাম যে আমার মনে হয় আমাদের ছোট্ট একটা জীবন, তো এক জীবনে সব শখ আহ্লাদ পূরণ হয় না। তোমার জীবনে বিয়েটা সুখকর নয় কোনো দিনই। তুমি ক্যারিয়ারটাকে মোটিভেট করো, ক্যারিয়ারের জায়গাটা যেভাবে আমি তোমায় চলতে বললাম সেভাবে তুমি চলো। অটোমেটিক্যালি যদি বিয়ে আসে সেটা কন্ট্রাকচুয়াল বিয়ের মতন রাখবে, মানে একদম মেন্টালি তুমি তাকে
নিজেকে তার ওপর তুমি সাপোর্ট হয়ে যেও না, তুমি নিজের পায়ের তলার মাটিটা শক্ত করো, তুমি ভালো থাকবে। ধন্যবাদ সঙ্গে থাকবে। থ্যাংক ইউ সো মাচ সন্দীপ, তুমি এত সুন্দর কাউন্সিল করলে ওকে, মানে অ্যাজ আ ক্যারিয়ার কাউন্সিলর তুমি দারুণভাবে ওকে মোটিভেট করলে একদম, যে তুমি নিজের পায়ের মাটিটা কিভাবে শক্ত হবে, তুমি পরপর স্টেপ অন স্টেপ টু করে বলে দিলে। তারপরে তুমি বললে যে যদি বিয়েটা আসতেই পারে, একটা ভালো বন্ধু আসতেই পারে, সেখানে দাঁড়িয়ে ডিপেন্ড না করে পাশাপাশি এগিয়ে যাওয়া। হ্যাঁ। এই যে ওর ক্যারিয়ারের ক্ষেত্রে তুমি যে যে জায়গাগুলো বললে, এটা স্মুথলি এগোনোর জন্য ওর কি প্রতিকারের প্রয়োজন আছে? ওর চোখের কতটা প্রয়োজন আছে প্রতিকারের? 100% প্রতিকারের প্রয়োজন। যে প্রয়োজনটা হচ্ছে ওর কালসর্প দোষটা, যেটা ওকে চরমভাবে ড্যামেজ করলো, আর মঙ্গল শনি বীজযোগ, যেটা অর্থনৈতিক রোজগারের উন্নতির ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। এই দুটো জায়গায় রেমেডি করো, তুমি চলতে পারো। আমরা একটা টেলিফোন নেব, আমি একটু চট করে বলে দিই। আগামীকাল 11 তারিখ আসানসোল, 13 তারিখ হাওড়া, 14 তারিখে বর্ধমান, 15 তারিখে আন্দুল, 17 তারিখ অন্ডাল, আমি আন্দুল বলেছি, 17 তারিখে বাঁকুড়া এবং 18 তারিখে ব্যারাকপুরে চেম্বার রয়েছে। আর 19 তারিখে বোলপুর, 20 তারিখে হাজরা, 24 তারিখে আলিপুরদুয়ার, 25 তারিখে কোচবিহার, 26 তারিখে শিলিগুড়ি এবং 28 তারিখ সিউড়িতে চেম্বার রয়েছে, 28শে ডিসেম্বর। তারপরে জানুয়ারির 4 তারিখে রামপুরহাট, 5 তারিখে বালুরঘাট এবং 7 তারিখে দুর্গাপুর। অনলাইনের জন্য আপনারা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন, বুকিংয়ের জন্য হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার কে বলছেন, কোথা থেকে বলছেন? ম্যাডাম, আমি শঙ্কর পাল বলছি, স্বরূপনগর থানা, চারঘাট। আর কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে ম্যাডাম। বলুন ডেট অফ বার্থ। 17/6/2000। সময়টা সময়টা বলুন। 2:39 দুপুর। 2:39 দুপুরবেলা। কোথায় জন্ম? হাবড়া। হাবড়া। আর এখন কোথা থেকে ফোন করছেন? এখন আমি চারঘাট থেকে করছি। চাকদা বললো না? চাকদা, চারঘাট ও স্বরূপনগর আচ্ছা, থানা, ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম। স্বরূপনগর। আচ্ছা, শনিবার ছিল ছেলের জন্মবার। হ্যাঁ হ্যাঁ। তুলা লগ্ন, ধনুরাশি, মূলা নক্ষত্র, রাক্ষসগণ বা দেবাড়িগণ জানা ছিল? না স্যার। ধনুরাশির বর্তমান শনির ধাইয়া চলতে, ধাইয়া মানে শনির 2.5 বছরের একটা ফের চলছে কিন্তু, ঠিক আছে? এবং চার্টগুলোতে সবগুলোই মার্গী অবস্থায় রয়েছে। আপনার ছেলের ক্ষেত্রে এখানে দুটো জায়গা বলবো, সেটা হচ্ছে যে আপনার ছেলের উচ্চশিক্ষার দিক থেকে চতুর্থপতি, পঞ্চমপতি শনি বৃহস্পতি যুক্ত হয়ে অষ্টম স্থান, ঘাতক স্থানে বসে গেছে। শনি কিন্তু সবসময় টেকনিক্যাল ওরিয়েন্টেড চার্ট, মানে টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করায়। কোনো সাবজেক্টের ওপরেও গেলেও পরবর্তীকালে আপনি চেষ্টা করবেন টেকনিক্যাল ওরিয়েন্টেডে ওকে ট্রান্সফার করার, 1 নম্বর। 2 নম্বর, জন্মস্থান থেকে যতটা ও দূরে থাকবে ততটা ওর জন্য ভালো। 10ম স্থানে রাহু থাকার জন্য ঠিক আগের ছকটার মতন ওর কর্মস্থানে, কর্ম জায়গাতে স্থায়িত্ব পেতে সমস্যা হবে, চেঞ্জিং জব বা কর্ম চলে যাওয়ার একটা সমস্যা রয়েছে, এটার প্রতিকার করতে হবে। শেয়ার করুন এবারে আপনি, পড়াশোনাটা শুরু হবে। আপনার ছেলের এডুকেশন কি? ও ম্যাথে অনার্স করে এমসিএ করেছে। এমসিএ তো টেকনিক্যাল। হ্যাঁ। আপনি ভুল করলেন, আরেকটা জিনিস আমি আপনাকে বলে দিই। হ্যাঁ, তারপরটা শুনি আমি বলছি। এখন কি করছে ছেলে? এখন জবের জন্য চেষ্টা করছে। বাইরে জব জব পায়নি? আসছে? বাড়ি থেকে ওই ব্যাংকে পরীক্ষা দিচ্ছি। মানে গভর্নমেন্ট সার্ভিস ট্রাই করছে? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। ও মানে প্রাইভেটে দেবেন না? না স্যার, আগে বয়স আছে তো, ওই জন্য প্রাইভেট সরকারিটা আগে চেষ্টা করছে। আর বয়স পেরিয়ে গেলে তো প্রাইভেটও নেবে না তখন। আচ্ছা, যা বলবেন, আপনি আমার একটা কাছে কথা বলে পরামর্শ চাইছি। আপনি একটা কথা বলেন, এখন বয়স আছে তো তাই সরকারি ব্যাংকে চেষ্টা করছি। আপনার কথাটাকে হাতে নিয়ে আমি সন্দীপের দিকে যাচ্ছি, কেন ও তো অ্যাস্ট্রোলজার, ওর কাছে আপনার ছেলের চকটা রয়েছে আয়নার মতো, আপনার ছেলেকেও দেখতে পাচ্ছে তার ক্যারিয়ারটাকে কোন দিকে হবে চক। তুমি একটা প্রথমত কথা বলেছো হচ্ছে- বাইরে জব, যত বেশি বাইরে যাবে তত ওর ভাগ্য সিকিউর একদম হবে। একদম। এবং সবথেকে বড় ভুল করলেন, আপনি ম্যাথ নিয়ে যখন পড়ালেন আপনাকে অ্যাপ্লাইড ম্যাথ করাতে হতো, ওটা টেকনিক্যাল কোর্স ছিল। আপনি চলে গেলেন এমসিএ। এমসিএ যখন করাচ্ছেন আপনি ক্যাম্পাসিংয়ে ছেলেকে বসাতে হতো। আমি বাইরের জব বললাম, আপনি সরকারি ক্ষেত্রে যদি আমরা একদম মানে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের সরকারি জব রয়েছে যেগুলো দেশের বাইরে যেতে হয়, মানে আমি সরকারি ক্ষেত্রে বলছি, কিন্তু তাছাড়া সরকারি ক্ষেত্রে আপনি দেশের বাইরে কি করে গিয়ে স্টে হতে পারবেন? কিন্তু এমসিএ করে ও যদি আজকে রাজ্যের বাইরে গিয়ে চাকরি করতো, এক্সপিরিয়েন্স গ্যাদার করে অবশ্যই দেশের বাইরে যেতে পারতো। আমি আপনাকে বলবো এই জায়গাগুলোর প্রতিকার করান, মানসিকতা চেঞ্জ করেন।
অসংখ্য ধন্যবাদ তোমাকে সন্দীপ। তোমার মতো অনুষ্ঠান না, তোমার মতো অ্যাস্ট্রোলজারের অনুষ্ঠান ভীষণ হওয়া দরকার। তার কারণে বাবা মাদেরও এডুকেটেড হওয়া দরকার। বাবা মা যদি এডুকেটেড না হয়, মানে এডুকেশন ইন দ্য সেন্স ও মানে ডিগ্রি নয়, না। এই রকম সামাজিক চিন্তাধারার education। এক্স্যাক্টলি, তাহলে কিন্তু সমাজটা বদলে যাবে। আগামীকাল আসানসোলে চেম্বার রয়েছে, 13 তারিখ হাওড়া, 14 তারিখ বর্ধমান, 15 তারিখ অন্ডাল, 17 তারিখ বাঁকুড়া, 18 তারিখ ব্যারাকপুরে চেম্বার। অনেক ধন্যবাদ জানাবো তোমাকে এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার। নমস্কার।